হিন্দু ধর্মের উপর একটি সংগঠন গড়ে তোলেন, যা কিনা পরবর্তীতে সনাতন ধর্মীয় লোকদের দ্বারাই প্রতিরোধের সম্মুখীন হয়। এই সংগঠনের বিভিন্ন জনবিরোধী কার্যক্রমের জন্য বিশ্বের বিভিন্ন কয়েকটি দেশে সংগঠনকে ব্যান করে দেওয়া হয় এবং বিশ্বের প্রায় অনেক দেশেই সমালোচনার সম্মুখীন হয়। এবং বাংলাদেশেও মুসলমানদের সাথে সাথে হিন্দু জনগোষ্ঠীর দ্বারাও সমালোচিত হয় এবং বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক এই সংগঠনকে ভারতের রয়ের একটা সংগঠন বলে আখ্যায়িত করেছে। ইসকন রাজ্যে সনাতন হিন্দুদের উপর কতটা আগ্রাসী একটি ঘটনা দেখলে বোঝা যায়। প্রায় 100 বছর আগে ঠাকুরগাঁও জেলার আউলেপুরি ইউনিয়নের শ্রী শ্রী রসিকরাম জীব মন্দির নির্মাণ করেন রাজা বর্ধমণি চৌধুরানী। তিনি সেই মন্দিরের আওতায় 81 একর জমি দান করেন, যে জমিটার ভোগ করতেন মন্দিরের সেবা দাতারা। কিন্তু বিপুল পরিমাণ জমির উপর ইসকনিদের চোখ পড়লে তারা এটা নিজেদের করায়ত্তে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। এরই পরিক্রমায় তারা বিভিন্নভাবে চক্রান্ত করে রসিকরাজ জীব মন্দিরের যেসব সনাতনী হিন্দুরা ছিলেন তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর প্রেক্ষিতে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধলে একজন সনাতনী হিন্দু মারা যায়, যার নাম ছিল ফুলবাবু। এরকম আরেকটি আলোচিত ঘটনা ঘটেছে চট্টগ্রামের প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক 3 কোটি চক্রবর্তী বলেন যে চট্টগ্রাম শ্রীকৃষ্ণ মন্দিরের ভক্তদের অর্থ ও জমি আত্মসাৎ করেছে ইসকন। তার ভাষ্য মতে তিনি বলেন যে ইসকনিরা শ্রীকৃষ্ণ মন্দির দখল করে তারা এখন মূলধারা সনাতনী হিন্দুদের সেই মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না, তাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। এবং তিনি আরো বলেন যে শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণে যে অর্থ ব্যয় করা হয়েছে তার পরিমাণটা খুবই বিশাল। পরিমাণটা এরকম যে 100 থেকে 160 কোটি টাকা। কিন্তু তিনি ইনকিলাবকে বলেন যে এই মন্দির নির্মাণ করতে সর্বোচ্চ 20 থেকে 22 কোটি টাকা খরচ করার কথা। কিন্তু ইসকন তাদের প্রভাব খাটিয়ে এই মন্দির নির্মাণ খরচ ধরিয়ে দিয়েছে 100 থেকে 160 কোটি টাকা, যেটার মাধ্যমে তিনি বলতে চেষ্টা করেছেন যে অতিরিক্ত টাকা ইসকনের সদস্যরা আত্মসাৎ করেছেন। তিনি আরো বলেন যে চুক্তি অনুযায়ী মন্দির নির্মাণের জন্য ইসকন 18 একর জমি পাবে, কিন্তু তাদের 18 একর জমি দেওয়া হলে তারা সেই চুক্তি মানছে না। তারা প্রভাব খাটিয়ে 18 একর জমির বাইরে গিয়ে তারা জমি করায়ত্ত করেছে, যেটা খুবই ঘৃণিত কাজ। পরবর্তীতে ইসকনের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করতে চাইলে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেননি। কিন্তু তাদের বাধা দিতে গেলে ইসকনিরা দলবদ্ধভাবে মূলধারা সনাতনীদের উপর আক্রমণ করে। এর ফলে তিনি ইসকনের কার্যক্রমকে সাধুবেশে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করেছেন। ইসকনের এই কার্যক্রমকে তিনি সাধুবেশে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করে বলেন তারা সনাতনদের জন্য কলঙ্ক, তারা কখনোই সনাতনদের প্রতিনিধিত্ব বহন করে না। এই ঘটনার প্রেক্ষিতে তিনি আরো বলেন যে আমরা এই ঘটনাকে চট্টগ্রামের প্রত্যেকটা মঠ মন্দিরে গণসংযোগ করব এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, প্রয়োজন হলে আমরা আইনি পদক্ষেপও নিব। এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝা যায় অতি ধার্মিক ভাবে সেজে থাকা ইসকনিরা প্রকৃতপক্ষেই সনাতন হিন্দুদের জন্য 1 নাম্বার শত্রু। তারা কখনোই সনাতন হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রত্যেকটা মন্দির নিজেদের করায়ত্ত নেওয়া এবং প্রকৃত পুরোহিতদের বা মন্দিরের যেসব দায়িত্ববর্গ আছে তাদের দেশ থেকে বিতাড়িত করা এবং ভারতের RSS এর মতামতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। প্রত্যক্ষভাবে যে কেউ দেখলে মনে করবে এটা কোনো অরাজনৈতিক বা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু পরোক্ষভাবে দেখলে এটা স্পষ্ট হয় যে এটা কোনো অরাজনৈতিক বা ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এটার উদ্দেশ্য রাজনৈতিক। এটা বিভিন্ন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। হতে পারে যে কোনো প্রভাবশালী রাষ্ট্র, যেমন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারত। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের অধিকাংশ লোকবল প্রয়োজন। সেজন্য তারা অশিক্ষিত নিম্ন বর্ণের হিন্দুদের তারা দলে ভিড়িয়ে দল ভারী করে থাকে, কারণ নিম্ন বর্ণের হিন্দুরা ধর্মান্ধ হয়ে যে কোনো কাজ করতে উৎসুক। তাদের অতি সহজেই মগজ ধোলাই করে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায় তাদের মাধ্যমে। এজন্য তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণ হিন্দুদের আস্তানার পাশে। যেমন স্বামীবাগের যে মন্দিরের পাশে যে ইসকন মন্দির হওয়ার প্রধান কারণই হচ্ছে যে মন্দিরের পাশে মেথরপট্টি। এই মেথরপট্টির অধিকাংশই লোকই হলো নিম্নবর্ণের হিন্দু। তাছাড়া সিলেটে ইসকনদের প্রভাব সবচেয়ে বেশি। এর প্রধান কারণ হলো সিলেটের যে চা শ্রমিকরা রয়েছে এর অধিকাংশই হলো নিম্নবর্ণের হিন্দু। এই নিম্নবর্ণের হিন্দুদের অতি সহজে দলে বেরানো যায় এবং তাদের মাধ্যমে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। ভিডিওর শুরুতে বলেছি ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন
সংগঠন, যে সংগঠনের কথিত উদ্দেশ্য হলো মানুষকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা এবং পৃথিবীতে শান্তি স্থাপন করা। তারা বলে থাকে তাদের উদ্দেশ্যগুলো হলো জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা এবং আত্মচর্চা। আসলে এরা ধর্মের লেভেলে অধর্মের কাজটি সবচেয়ে বেশি করে থাকে। এই সংগঠনের অনেক সদস্য ধর্ষণ, বলাৎকার ও বিভিন্ন অনৈতিক কাজে জড়িত, যার একটু প্রমাণ হলো এই ভিডিওটি। বলে সমালোচিত।